এসএসসি 27-28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা দেখো, দুই ঘোড়া নগদান বই যেটা হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সেই দুই ঘোড়া নগদান বই আমরা একটা প্র্যাকটিস করে তোমাদেরকে দেখিয়ে দিব যে দুই ঘোড়া নগদান বই কিভাবে করতে হয় এবং কিভাবে লিখলে তোমরা সর্বোচ্চ মার্কস অর্জন করতে পারবা। দেখো, তোমাদের বইয়ে দুই ঘোড়া নগদান বই শেখার জন্য যে উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে বেশ কিছু এন্ট্রি দেওয়া আছে এবং বেশ বড়, এবং এখানে 30 পর্যন্ত এখানে অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, এবং সবগুলো এন্ট্রি দিয়ে আমরা দুই ঘোড়া নগদান বই প্র্যাকটিস করব। করে তোমরা হচ্ছে যে এই একটা ম্যাথ করে তোমরা শিখে যাওয়া কিভাবে দুই ঘোড়া নগদান বই প্রস্তুত করতে হয়। চলো আমরা শুরু করি। ওকে ফাইন, এখন তোমরা আসো যে আসলে তোমাদেরকে আবারও আমি কি করি, আবারও তোমাদেরকে দুই ঘোড়া নগদান বইটা করে দেখাই। আসো, এই যে প্রথমে একটা বক্স করে ফেললাম, রাইট? করার পরে এখন আমরা নামের ঘর দিব, উপরে হচ্ছে নামের ঘর দিলাম এই পাশে। দেওয়ার পরে আমরা এখন এসে এটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। কি করব? দুই ভাগে ভাগ করব। করার পরে আমরা এখানে দুইটা টাকার অ্যামাউন্ট দিব, একটা হচ্ছে যে নগদ আর একটা হচ্ছে যে ব্যাংক, রাইট? আবারও দুইটা কি করলাম, দুইটা আমি ওকে, এটা হচ্ছে তোমার হচ্ছে নগদ টাকা ধরো, এরপরে এই পাশে হচ্ছে ব্যাংকের টাকা, এই দুইটা টাকা আমি অন্তর্ভুক্ত করলাম। করার পরে ছোট ছোট এখানে দুইটা ঘর দিতে হবে, তাই না? একটা হচ্ছে খতিয়ান, আরেকটা কি, আরেকটা হচ্ছে ভাউচার, তাই না? এগুলো তো ছোট ছোট করে দিলেই হয়ে যাবে। এরপরে দেখো এখানে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে তারিখের ঘর দিব। কিসের ঘর দিব? তারিখের ঘর দিব। দেওয়ার পরে এই পাশে এসে ধরো হচ্ছে আমরা আবারও এখানে ধরো একটা তারিখের ঘর দিলাম, তারিখ, এখানে তারিখ লিখবো। লেখার পরে ধরো এই পাশে হচ্ছে আমরা এখন টাকার অ্যামাউন্ট দিব। ধরো এই পাশে হচ্ছে তোমার নগদ টাকা, আর এই পাশে হচ্ছে ধরো ব্যাংক টাকা। দেওয়ার পরে ধরো এখানে আমরা ছোট ছোট চাইলে ভাউচার নম্বর দিতে পারি, খতিয়ান পৃষ্ঠা চাইলে দিতে পারো, তো দিলাম, দুটো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কি করি, এখানে ধরো আমি নাম দিয়ে দিব, এটা হচ্ছে দুই ঘোড়া নগদান বই। কি করতেছি? দুই ঘোড়া নগদান, ধরো হচ্ছে এখানে নগদান বই। কেমন? শেষ, দুই ঘোড়া নগদান বই। ওকে, এখন আমরা এখানে দিব হচ্ছে তারিখ, এখানে দেওয়া হচ্ছে প্রাপ্তি, কি দিবা? প্রাপ্তি। আর এখানে তুমি দিব হচ্ছে ভাউচার নম্বর, এই পাশে হচ্ছে ভাউচার নম্বর, এখানে দিব হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, আর এখানে দিব হচ্ছে কি ব্যাংকের যে টাকাটা, ব্যাংক টাকা, আর এই পাশে দিব হচ্ছে নগদ টাকা। কি দিবা? নগদ টাকা। এখানে তুমি দাও হচ্ছে তারিখ, এখানে তুমি দাও হচ্ছে প্রদান, কি দাও? এই যে প্রদান। এবং প্রদান দেওয়ার পরে তুমি আবারও এখানে দাও হচ্ছে ভাউচার নম্বর, এখানে তুমি দাও হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এখানে তুমি দাও হচ্ছে ব্যাংক, আর এখানে তুমি দাও হচ্ছে নগদ। ঠিক আছে? এই তো ভাই, তার মানে আমরা এটা দিয়ে দিলাম। এই পাশে আমরা দিব হচ্ছে ডেবিট টাকা, আর এই পাশে দিব হচ্ছে আমরা ক্রেডিট টাকা। ঠিক আছে? তাহলে দুই পাশের টাকা আমাদের চলে আসলো। এখন এখন আমরা কি করব, সরাসরি এন্ট্রিগুলোকে বসাবো। দেখি, আসো আসো, খুবই সোজা। হ্যাঁ, এই দেখো, প্রথমে হচ্ছে 1 নভেম্বর। নভেম্বরে কি হয়েছে দেখো, নভেম্বর 1 উদ্ধৃত দিচ্ছে। তার মানে উদ্ধৃত হচ্ছে তোমার এখানে নগদ উদ্ধৃত। এটা ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত বলছে, ক্রেডিট বলে নাই। কিন্তু ক্রেডিট বললে কিন্তু ক্রেডিট দিকে আসতো, কিন্তু ক্রেডিট বলে না, বলছে ডেবিট। তার ডেবিট এখানে 5000 আর এখানে 3000। খুব সোজা। আসো, এখানে এখানে হচ্ছে 5000, এই কিসে 5000, নগদ, নগদ 5000, ব্যাংক হচ্ছে কত, নগদ 5000, ব্যাংক হচ্ছে 3000। তাহলে নগদের ঘরে আমরা 5000 দিয়ে দিলাম, ব্যাংকের ঘরে আমরা 3000 দিয়ে দিলাম। ঠিক আছে? এদিক সেদিক করা যাবে না। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ব্যালেন্স বিডি বলবো। ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে 1 তারিখ। কত মাসের 1 তারিখ? এটা ছিল হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ। এই যে নভেম্বর মাসের 1 তারিখ দিয়ে দিলাম, ব্যালেন্স বিডি কাজ হয়ে গেল। এরপর আসো আমরা দেখি, এরপর 2 নভেম্বর 2 ক্রয় বাবদ চেক প্রদান। ক্রয় বাবদ কি হয়েছে? চেক প্রদান। চেক মানে ব্যাংকের টাকাটা চলে গেছে 2000। তো ব্যাংকের টাকা চলে গেলে আমরা এই পাশে চলে যাব, 2000 চলে গেছে। এটা হচ্ছে নভেম্বরের 2 তারিখ। তার মানে কি? চেক প্রদান। এখানে লিখে দাও চেক প্রদান। ঠিক আছে? ওকে ফাইন, কাজ হয়ে গেল, দুইটা এন্ট্রি। এরপরে 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে কি বলছে? দেনাদার হতে চেক প্রাপ্তি। দেনাদার হতে চেক পাইছে। চেক পাইছে মানে কি? ব্যাংকটা ডেবিট হয়েছে, ব্যাংকের টাকাটা যোগ হবে না, ব্যাংকের টাকা যোগ হবে। 6000 টাকা ব্যাংকের টাকা যোগ হবে। এই যে ব্যাংকের টাকা যোগ করে দিলাম 6000। ঠিক আছে? তার মানে এখানে কি দেনাদার হতে, এখানে তুমি দাও চেক প্রাপ্তি, লাও শুধু চেক প্রাপ্তি। ঠিক আছে? লিখে দিলাম একটা তারিখ, যে তারিখটা সেই তারিখটা লিখে দাও। শেষ। এরপরে আসো অফিসের জন্য আইপিএস ক্রয়। তাহলে ক্রয় করার নগদ টাকা চলে গেছে 5000, এই নগদ টাকা 5000 টাকা চলে গেছে, এই যে। ঠিক আছে? নগদ টাকা 5000 টাকা চলে গেছে, এই জন্য ক্রেডিট দিকে লিখবো। এটা দিয়ে দিল ধরো আইপিএস ক্রয়, অথবা তুমি আইপিএস লিখে দাও, কোনো অসুবিধা নেই। পুরাতন আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র বিক্রয় করার জন্য নগদ টাকা বাড়ছে 9000, তো আমি নগদ টাকা বাড়া দিলাম 9000। তাহলে কি দিব? আসবাবপত্র বিক্রয়। এখানে ধরো তুমি পুরোটা লিখো, আমি শুধু বিক্রয় লিখলাম। ঠিক আছে? এরপরে আসো, এখানে আসো, এখানে এসে তুমি দেখবা হচ্ছে 12 রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। রাজীবের নিকট থেকে বিক্রয় বাবদ চেক পাইছে। চেক পাইছে মানে কি? 7000 টাকা ব্যাংক টাকা বাড়ছে, 7000 টাকা ব্যাংক টাকা বাড়ছে, নিয়ে দাও চেক প্রাপ্তি। আবারও চেক প্রাপ্তি, রাইট? ওকে ফাইন।
এরপর আসো এখানে আবার যদি আসি যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি আমি ব্যাংক থেকে উত্তোলন করি, যে ব্যাংকের যে টাকা আছে সেই টাকাটা আমার হাত থেকে চলে যাবে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে আমার হাত থেকে ব্যাংকের টাকাটা চলে যাবে 2000, সেই 2000 টাকা হচ্ছে ব্যাংক থেকে আমরা দিয়ে দিব 2000। কত? উত্তোলন লিখে দাও, উত্তোলন হয়ে গেল, শেষ। এরপরে আসো এই পাশে, এই পাশে আমরা কি দিব? এই পাশে ধরো নভেম্বর 20 মধ্যে কি বলছে? ব্যাংক হতে উত্তোলন। আবার তাহলে এখানে বলছে হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে, আবার এখানে বলছে শুধু ব্যাংক থেকে উত্তোলন, শুধু ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যাংক খাতে যদি উত্তোলন হয়, আসো ব্যক্তিগত, এটা তোমাকে দেখতে হবে যে এখানে কোনটা কন্ট্রা আর কোনটা কন্ট্রা না, বুঝতে পারছো? ওকে ফাইন। দেখো একটা হচ্ছে তোমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এখানে বলে দিছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, কিন্তু এটা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। আবার এখানে বলতেছে দেখো এটা ব্যক্তিগত প্রয়োজনে না, এটা ব্যাংক হতে উত্তোলন করছে। ব্যাংক থেকে উত্তোলন করছে কিসের জন্য? ব্যবসার জন্য। তো ব্যবসার জন্য হলে কি হবে? প্রথমত একবার নগদের ঘর যোগ হবে, আবার ব্যাংক থেকে বাদ যাবে কত টাকা? 5000 টাকা। আসো তাহলে কি হচ্ছে, একবার আমার নগদের ঘরে যোগ হচ্ছে 5000। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে যে ধরো ব্যবসার জন্য উত্তোলন। তাহলে উত্তোলন যদি হয়, এখানে তুমি পুরোটা লিখো, আমি অর্ধেক লিখলাম, লেখার পর এখানে কন্ট্রা, এটা যেহেতু কন্ট্রা ক দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, একবার নগদের ঘরে চলে যাচ্ছে, আবার ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করছে, আবার এখানে ব্যাংকের টাকাটা চলে যাবে কত? 5000। এখানে আমরা দিয়ে দিল কন্ট্রা, এখানে ধরো আবার উত্তোলন দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল, হয়ে গেল। এখন এখন আমরা হচ্ছে 20 নম্বরেরটা করলাম। এখন দেখো হচ্ছে 23 কি বলছে? মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি হলো যে নগদ টাকা হচ্ছে বাড়বে, বাড়লে আমরা নগদের ঘরে লিখে দিলাম 3000। ঠিক আছে, তো নগদ টাকা বাড়লো। এরপরে হচ্ছে আমরা দেখি যে আনোয়ারকে নগদে পরিশোধ করছে। নগদে পরিশোধ করলে নগদ টাকা হাত থেকে চলে গেল 3000 টাকা। তো এই পাশে এসে নগদ টাকা 3000 টাকা বাদ দিয়ে দিব। এখানে ধরো নগদ এই পাশে 3000 টাকা এই পাশে বাদ দিয়ে দিলাম, তাই না? ওকে, গেল। তো এখন এটা কি হলো? এটা হচ্ছে তোমার হচ্ছে পরিশোধ। এটা কি করছে? নগদ টাকা ধরো পরিশোধ করছে। এখানে পরিশোধ শব্দটা আমরা লিখে দিই। হ্যাঁ, তুমি চাইলে নগদ টাকা পরিশোধ পুরোটা লিখতে পারো যদি তোমার খাতার মধ্যে জায়গা থাকে। আর যদি খাতার মধ্যে জায়গা না থাকে, তাহলে তুমি শুধু পরিশোধ এই শব্দটা তুমি লিখে দিতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কিন্তু এখানে তারিখগুলো তোমরা লিখবা। আমি তারিখের যে বক্সটা ফাঁকা রাখলাম, তোমরা তারিখগুলো লিখে দিবা। তাহলে কি হয়ে গেল? আমরা হচ্ছে 3000 টাকা বাদ দিয়ে দিলাম। এখন দেখো 3000 টাকা বাদ দিচ্ছে, এরপর দেখো ব্যাংক সুদ মঞ্জুর করছে। দেখছো এই যে মঞ্জুর এবং চার্জ ধার্য দুইটা কিন্তু আছে এখানে। একটা তো মঞ্জুর হলে ব্যাংকের সাথে যোগ হবে 300 টাকা। ব্যাংকের সাথে আমার যোগ হয়েছে 300 টাকা, সে 300 টাকা এখানে লিখলাম। এখানে হচ্ছে সুদ মঞ্জুর, তুমি লিখতে পারো সুদ মঞ্জুর। ঠিক আছে, মঞ্জুর। ওকে ফাইন, সুদ মঞ্জুর লিখলাম। এবার সুদ ধার্য বলছে না, এখানে তোমাকে বলছে ব্যাংক সুদ ধার্য করছে 2000 টাকা। তার মানে ব্যাংক থেকে টাকাটা চলে গেল 200 টাকা। এই 200 টাকা ব্যাংক থেকে টাকাটা কি হয়ে গেল? চলে গেল। সুদ ধার্য। ওকে ফাইন, লিখে ফেললাম। এরপরে এসে আমাকে এখানে বলতেছে এই এত কোনো এন্ট্রি নাই, সব এন্ট্রি আমার চলে আসছে। এখন আমাকে বলতেছে যে লেনদেন সমূহ 2 ঘরে নগদান বই প্রস্তুত করো। তো এটাও আমরা কি করে ফেলবো? আমরা হচ্ছে একেবারে টিছকে যেভাবে আমরা হচ্ছে যে তোমার জের নির্ণয় করি, ঠিক সেম ভাবে আমরা হচ্ছে জের নির্ণয় করবো। ধরো এই পাশেও আমরা জেরের ঘর টানলাম, এই পাশেও আমরা জেরের ঘর টানলাম। টানার পরে এখন আমরা হচ্ছে আমরা আসবো, এখন দেখবো যে আসলে কোন ঘরে টাকা বেশি, কোন ঘরে টাকাটা বেশি। টাকাটা বেশি ধরো এখানে 2 2 5 2 আছে, আর এই পাশে দেখো 3 6 7 3 আছে। তার মানে কি এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি। তো বেশি যদি হয়, তাহলে আমরা ক্যালকুলেটরে দেখি প্রথমে হচ্ছে যে ঘরে টাকাটা বেশি সেই ঘরের টাকাটা আমরা যোগ করব। করার পরে আমরা প্রথমে হচ্ছে এগুলো কেটে দিলাম। উপরে দাও 3000 যোগ 6000 যোগ, এরপর আছে 7000 যোগ করলাম 16000, এখানে আছে 3, তার মানে 16300। আর এখানে করলে কি সেই 16300 পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে এখানে বেশি। তার মানে আমরা কি করে দিব? এই 16300টাকে এই পাশে লিখবো। লিখে আমরা কি করে দেই? জের টেনে দেই। আবারও 16300 এই পাশেও লিখতে হবে। এখানে 16300 আমরা লিখলাম, লিখে এই পাশে আমরা জের টেনে দিলাম। একটাই তো করছে, তার মানে একটা যদি করি। এখন আমরা কি করি? এই যে 16300 যেটা আছে, সেই 16300কে আমরা কি করে দেই? এই পাশ থেকে বাদ করে দেই। ধর 16300 পাইছে, হ্যাঁ 16300, এখান থেকে আমরা বাদ করব কত? প্রথমে 2000, 2 2 4000, হ্যাঁ 2 2 4000, 4000 আর 5000 হয় 9000। ঠিক না? এটা তো সহজ। 2 2 4, 4 আর 5 9, 9200 বাদ দিয়ে দিব। এই যে 9200 বাদ দিয়ে দিলাম, কত আসলো? 7100। সেই 7100 আমরা এখানে লিখব, 7100 আমরা এখানে লিখলাম। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সিডি। এটাকে আমরা দিব হচ্ছে ব্যালেন্স সিডি। এবং এটা কি? এটা হচ্ছে তোমার নভেম্বর না? নভেম্বরের 31 তারিখ হবে আর কি, তাই না?
31 তারিখ। এই যে 7,100, এটা আবার এই পাশে নিচে নামাই দেবো 7,100। এটাকে আমরা কি কি নাম দিব? এটাকে আমরা নাম দিব হচ্ছে বিডি। এটাকে কি দিব? ব্যালেন্স। কি বলবো? ব্যালেন্স বিডি। তো এটাকে দিব হচ্ছে তোমার নভেম্বর, এটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, তাই না? এখন তো একটা করছে, বাকি একটা করতে হবে না? বাকিটাও করি। বাকিটাও দেখতে পাচ্ছি যে এখান চেয়ে ওইখানে টাকার অঙ্কটা বেশি, এবং এটা যেহেতু টাকার অঙ্কটা বেশি, আসো আমরা সেটা লিখে ফেলি। লিখবা কিভাবে? ধরো এই পাশে আসো, আসার পরে তুমি দাও 5,000, প্রথমে লিখে কত? 5,000, 5,000 লিখলা প্লাস, এরপর নাও দাও 9,000, 9,000 দিলা, ঠিক আছে, যোগ, এরপরে তুমি দিছো হচ্ছে কত? 5,000, আবারও 5,000, 5,000 যোগ, এরপর তুমি দিছো হচ্ছে 3,000, আবার 3,000 যোগ, আসলো। একটা হচ্ছে তোমার হচ্ছে 5,000, হ্যাঁ, 9,000, 5,000, 9,000, এরপরে হচ্ছে যে 5,000 আবার 3,000। ওকে ফাইন, এখানে আসছে কত? 22,000 টাকা। সেই 22,000 হচ্ছে আমরা এখানে লিখে ফেলি। কত লিখবো? এই যে ধরো 22,000 টাকা লিখলাম, লিখে আমরা এভাবে জেড টেনে দিলাম। দেওয়ার পরে এই 22,000 টাকা আবারও এখানে জেড টেনে দিব 22,000, ঠিক আছে, আবারও জেড টেনে দিব। দেওয়ার পরে সেই 22,000 থেকে আবার বাদ দিতে হবে না? আমরা আসি একটু বাদ দিই, হ্যাঁ, আসো একটু বাদ দিই। এই যে 22,000 টাকা পাইছে না, এখান থেকে আমরা প্রথমে 5,000 টাকা বাদ দিব। বাদ দিলাম হচ্ছে 5,000, বাদ দিলাম। এরপর ধরো 3,000 টাকা বাদ দিয়ে দিই, 3,000 টাকা বাদ দিলাম। কত আসলো? 14,000 টাকা। এই 14,000 টাকা আমরা এখানে লিখলাম, এই 14,000 আবার নিচে আনলাম, তাই না? একই দিকই তো হলো। তাহলে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি আমরা একইভাবে দুই ঘরের নগদান বইয়ের জন্য করে ফেললাম। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তোমার বিশাল বড় ম্যাথ, অর্থাৎ তোমার এখানে কন্ট্রা দেওয়া আছে, অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, এরকম এন্ট্রি পরীক্ষা দেওয়া থাকবে না। আমরা জাস্ট শেখার জন্য এত বড় ম্যাথটা আমরা প্র্যাকটিস করলাম। পারবো? দুই ঘরের নগদান বই পারবো? আচ্ছা,